আজকের গল্প পরিবার। শিল্পা যখন বিয়ে করে শ্বশুরবাড়ি এলো, একদিন সৌমেন তাকে বলল, শিল্পা, আমি তোমাকে কিছু বলতে চাই, বা এটা ভাবতে পারো যে তোমার কাছে এটা আমার অনুরোধ। হ্যাঁ, বলো না। কি হয়েছে সৌমেন? শিল্পা, আমি জানি তুমি অনেক পড়াশোনা করেছো, আর আজকাল প্রায় সব মেয়েরাই চায় নিজের পায়ে দাঁড়াতে। হতে পারে তুমিও সেটাই চাও। সৌমেন, তুমি আসলে কি বলতে চাও আমাকে খোলাখুলি বলো। শিল্পা, যদি সম্ভব হয় তুমি চাকরিটা করো না। মা সারা জীবন সবার জন্য কাজ করে কাটিয়ে দিয়েছেন। আমি চাই তোমার আসার পর অন্তত মা একটু বিশ্রাম পান। জানো, আগে আমাদের যৌথ পরিবার ছিল। কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা আর তাদের ছেলেমেয়েরা, আমরা সবাই একসাথেই থাকতাম। তখন দেখেছি জেঠিমা আর কাকিমা সব সময় কাজে ফাঁকি দিতেন, আর সব কাজ পড়ে যেত আমার মায়ের ওপরে। কিন্তু সৌমেন, তোমরা কাজের মেয়ে রাখোনি কেন? কাজের মেয়েটা তো শুধু বাসন মাজা আর ঝাড়পোছ করার জন্যই ছিল, কিন্তু ঘরে তো কত রকমের কাজ থাকে, এটা তুমি তো জানোই। পরিবার যদি যৌথ হয় তাহলে তো কথাই নেই। মা সরল ছিল বলে সবাই মাকে খুব ব্যবহার করত। যার যা দরকার মাকে দিয়েই করিয়ে নিত। মা বেচারি কোনোদিন কাউকে না বলতে পারেনি। কাজের মেয়ে তো আমরা একজনের জায়গায় দুজনও রাখতে পারি, কিন্তু সারাদিন যদি তুমি মায়ের সঙ্গেই থাকো তবে মায়েরও ভালো লাগবে। শিল্পা, তবে এটা কোনো জোর জবরদস্তি নয়, এটা শুধু আমার মনের কথা, একটা ইচ্ছে আর কি। কিন্তু যদি তুমি এটা না করতে চাও তাহলেও কোনো সমস্যা নেই। মায়ের তো যতদিন শরীর চলবে ততদিন সব কিছু সামলাতে পারবে। শিল্পা বলল, যদি এমন হয় তাহলে আমি কখনো চাকরির কথা ভাববো না। আমি মায়ের পুরো খেয়াল রাখবো সৌমেন। সৌমেন খুশি হয়ে বলল, ধন্যবাদ শিল্পা। তবে তুমি ঘরে বসে যেটা ইচ্ছে, যেটাতে তোমার আগ্রহ আছে সেটা করতে পারো। শিল্পা এরপর আর কখনো চাকরি নিয়ে ভাবেইনি। সে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের টিউশন পড়াতে শুরু করলো। ঘরের কাজকর্ম সামলে ও পড়াতো, আর এতে ভালো টাকাও উপার্জন হতো। শিল্পা ঘরের দায়িত্বও নিচ্ছিল আর আয়ও করছিল। বন্দনা দেবী আর শিল্পা দুজনেই মিলেমিশে সংসারের কাজ করত, একে অপরের খেয়াল রাখত। এরই মধ্যে বন্দনা দেবীর ছোট ছেলে রনিতের বিয়ে ঠিক হয়ে গেল, রনিতের পছন্দ করা মেয়ে রশ্মির সাথে। এই বিয়েতে শিল্পার শ্বশুরমশাই নিরঞ্জনবাবুরও আপত্তি ছিল না। তার একটাই বক্তব্য ছিল, মেয়েটা যেন আমাদের পরিবারকে মানিয়ে নিতে পারে। এরপর রনিত আর রশ্মির বিয়ে হয়ে গেল। বন্দনা দেবীরও শুধু এতটুকুই আশা ছিল, যেমন করে বড় বৌমা শিল্পা এই পরিবারের সবাইকে ভালোবেসে মানিয়ে নিয়েছে, তেমনি রশ্মিও যেন মানিয়ে নেয়। কিন্তু তা হয়নি। ছোট বউ রশ্মি ছিল শিল্পার একেবারে বিপরীত। রশ্মি প্রথম দিন থেকে নিজের স্বভাব দেখাতে শুরু করলো। সে ছিল খুব অলস, প্রতিদিন দেরি করে ঘুম থেকে উঠত, তারপর নিজের ঘর থেকে বেরিয়ে সোজা ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ত। এখন অফিসে যাওয়ার জন্য সৌমেন আর রনিতের সঙ্গে রশ্মিরও টিফিন বানাতে হতো। রাতের খাবারের সময়ও রশ্মি সাহায্য করতে আসতো না। অফিস থেকে এসেই সে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ত। সবাই ভাবতো রশ্মি এখন নতুন এসেছে, ধীরে ধীরে সব শিখে যাবে। কিন্তু ছোট বউয়ের এই আচরণ দেখে বন্দনা দেবীর মনে যেন আগুন জ্বলে যেত। তিনি অনুভব করছিলেন শিল্পা একাই সব দায়িত্বে পিষ্ট হয়ে চলেছে। বন্দনা দেবী বাড়ির শান্তি নষ্ট করতে চাইছিলেন না, কিন্তু সেই শান্তির নামে তিনি শিল্পার সঙ্গে অন্যায়ও হতে দিতে পারেন না। তিনি ভাবলেন তিনি নিজেই রশ্মির সঙ্গে কথা বলবেন। যখনই তিনি শিল্পার দিকে তাকাতেন তার নিজের পুরনো দিনের প্রতিচ্ছবি দেখতে পেতেন, যেন একটা কলের পুতুলের মতো সারাক্ষণ খাটতে থাকা একটি মানুষ। একদিন বন্দনা দেবী রশ্মিকে ডেকে বললেন, ছোট বৌমা, একটু আমার ঘরে এসো তো। রশ্মি এসে বলল, হ্যাঁ মা, বলো কি হয়েছে। বন্দনা বললেন, দেখো ছোট বৌমা, আমাদের বাড়িতে আমরা সবাই একসাথে যৌথ পরিবারে থাকি, আর সেখানে সবার দায়িত্ব যে সবাই মিলেমিশে কাজ করি। কোনো একজনের ওপর সব কাজের বোঝা চাপিয়ে দেওয়া ঠিক নয়, তোমারও সাহায্য করা উচিত। রশ্মি বলল, মা, আমি তো সাহায্যই করছি, আমি অফিসে গিয়ে বাইরের দায়িত্বই সামলাই, আর শিল্পা দিদিভাই ঘরেরটা। বন্দনা দেবী জবাব দিলেন, না মা, তুমি চাকরি করছো নিজের ইচ্ছেতে, নিজের খুশির জন্য। শিল্পাও তোমার মতোই লেখাপড়া করেছে, কিন্তু ঘরের দায়িত্বের কারণে সে চাকরি বেছে নেয়নি। তাহলে মা আর একজনের কাজের মেয়ে রেখে দিই না, টাকাটা আমি দিয়ে দেবো। বিষয়টা টাকার নয়,
আমাদের বাড়িতে শুরু থেকেই সবাই নিজের হাতে রান্না করা সুস্বাদু খাবার খেয়ে এসেছে। ঠিক আছে মা, আমি আপনার কথাগুলো মাথায় রাখবো। রেগে গিয়ে তিতিবিরক্ত হয়ে রশ্মি নিজের ঘরে চলে যায়। রনি তোর বউকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে রশ্মি, খুব রেগে আছো মনে হচ্ছে। তোমাদের বাড়িতে এখন আমাকে কথা শোনানো শুরু করেছে, যেন আমি কোনো কাজই করি না। আরে তাহলে একজন কাজের মেয়ে রাখো না। হ্যাঁ আমি সেটাই বলেছিলাম, কিন্তু মা রাজি হননি। আমি মায়ের সঙ্গে কথা বলো, তুমি এখন মুডটা ঠিক করো। এইভাবেই এক সপ্তাহ কেটে গেল। রশ্মি তার শাশুড়ি মা বন্দনা দেবীর কথাগুলো কিন্তু একেবারেই গুরুত্ব দিয়ে দেখল না। রনিত তার মায়ের কাছে বলল, মা রশ্মি বলছিল তুমি নাকি কাজের জন্য ওর ওপর রেগে আছো। বন্দনা দেবী বললেন, রনি আমি রাগ করিনি, শুধু ভালোবেসে বুঝিয়েছিলাম যে সব কাজ তোর বৌদির কাঁধে চাপিয়ে দেওয়া ঠিক নয়। মা তাহলে একজন নয় দুজন কাজের মেয়ে রেখে দাও না। রনি তুই চিন্তা করিস না, আমি সব সামলে নেব। ঠিক তখনই শিল্পা ওখানে এসে বলল, আরে ছেড়ে দাও না মা, রশ্মি তো এখনও ছোট। বন্দনা দেবী বললেন, হ্যাঁ মা, এই ভুলটা আমিও করেছিলাম, তাই সবাই আমার সুবিধা নিয়েছে। আমি সারাক্ষণ খেটেই গিয়েছি, বাকিরা তাদের পরিবার নিয়ে বেড়াতে যেত, নিজের মতো করে সময় কাটাতো। আর সবাই বলতো বন্দনা খুব ভালো, খুব ঘরোয়া বউ। বড় বৌমা আমি চাই না এই সব কিছু তোমার সঙ্গেও হোক। শিল্পা বলল, কিন্তু মা এতে তো ঘরে অশান্তি হবে, আর পরিবারটাও ভেঙে যেতে পারে। কিন্তু আজ আমাদের সঙ্গে কে আছে বৌমা? সবাই তো আমাদের ফেলে রেখে চলে গেছে, আমার সব ভালোবাসা আর ভালো ব্যবহারকে উপেক্ষা করে। না মা, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু বন্দনা দেবী এবার শিল্পার জন্য নিজের নীরবতা ভেঙে দিলেন। এখন তিনি নিজেই রশ্মিকে কাজ করতে বলতে শুরু করলেন। রাতে বন্দনা দেবী রশ্মিকে ডেকে বললেন, ছোট বৌমা একটু শিল্পাকে রুটি বানাতে সাহায্য করো আর তরকারিটা কেটে দাও। রশ্মি মুখ বাঁকিয়ে হলেও কিছুদিন কাজ করলো, কিন্তু একদিন বিরক্ত হয়ে বলল, মা আমার দ্বারা হবে না, আপনাকে তো বলেছিলাম একজন কাজের মেয়ে রেখে দিন। এখন প্রতিদিনের মতো অশান্তি শুরু হয়ে গেল। রনিত সবসময় রশ্মির পক্ষেই নিত। একদিন তো রশ্মি রেগে গিয়ে সরাসরি শিল্পার ওপর চড়াও বলল, দিদিভাই আমি সব বুঝি, তুমিই মাকে উস্কানি দিচ্ছ। শিল্পার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। রশ্মির কথা শুনে বন্দনা দেবীর মাথা একেবারে ঘুরে গেল। তিনি বললেন, ছোট বৌমা তুমি ভুল ভাবছ, বড় বৌমা আমাকে কখনো কিছু বলেনি, কারণ আমি যে যন্ত্রণায় সারা জীবন কষ্ট পেয়েছি সেই একই কষ্ট আমি শিল্পাকে দিতে পারি না। যদি তুমি মনে করো কাউকে সাহায্য না করে তুমি ঠিক কাজ করছো, তাহলে তুমি চাইলে রনিকে নিয়ে আলাদা থাকতে পারো। রশ্মি সঙ্গে সঙ্গে রনিতকে ডেকে বলল, রনিত দেখো, আমাদের তো বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। রনিত বন্দনা দেবীর দিকে ফিরে বলল, মা আমি কখনোই রশ্মির অপমান সহ্য করব না। 4-5 দিনের মধ্যেই রনিত একটা বাড়ি খুঁজে ফেলল। রশ্মি আর রনিত যখন বাড়ি ছেড়ে যাচ্ছিল তখন শিল্পা তাদের থামানোর অনেক চেষ্টা করলো। ও বলল, রশ্মি প্লিজ যেও না, আমরা সবাই মিলে একসাথে থাকবো। আর জানো তো এক বাড়িতে থাকলে একটু মনোমালিন্য হয়। রশ্মি বলল, না দিদিভাই, যেখানে শান্তি নেই সেখানে থেকে কোনো লাভ নেই। এই কথা বলে সে রনিতের সঙ্গে চলে যায়। বন্দনা দেবী ভাঙতে থাকা পরিবারকে নির্বাক চেয়ে দেখছিলেন। নিরঞ্জনবাবু চুপ করেছিলেন, কারণ তার মতে এটা মহিলাদের নিজেদের মধ্যের ব্যাপার। রশ্মি আলাদা তো হয়ে গেল, কিন্তু এখন পুরো ঘরের দায়িত্ব একাই তার উপরে এসে পড়ল। রান্নাবান্না, ঘর গোছানো, সব কিছুর খেয়াল এখন তাকেই রাখতে হয়। আগে তো এগুলো সব শিল্পা দেখে নিত। প্রথম কয়েকদিন রশ্মি এসব কাজ শখ করে করলো, কিন্তু পরে তার কাছে এসব ঝামেলার হয়ে দাঁড়ালো। কাজের বউ ঠিকমতো কাজ করতো না, তাকেও নজর রাখতে হতো। আর রান্নার মেয়ের হাতে রান্না করা খাবার না রনিতের ভালো লাগতো না রশ্মির। বন্দনা দেবী আর শিল্পার রান্না করা সুস্বাদু খাবারের স্বাদ তারা দুবেলাই মনে করতে লাগলো। রনিতের এখন নিজের পরিবার থেকে আলাদা থাকার কষ্ট খুব ভালোভাবে টের পাচ্ছিল। রশ্মিও আর কোথায় সুখে ছিল। একদিন রনিত বলল, রশ্মি এখন তো সত্যিই খুব কষ্ট হচ্ছে। ইস যদি তুমি তখন একটু বুঝতে, মা তো শুধু একটু সাহায্যই তো চাইছিলেন। রশ্মি বলল, তুমি তো তখন ছিলে, আমাকেই সবদের দোষ দিচ্ছ কেন? এখন ওদের দুজনের মধ্যেও ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। এই সময় রশ্মি প্রেগনেন্ট হয়ে পড়ে। ও তখন নিজের মাকে ডেকে পাঠায়। ওর মা কিছুদিনের জন্য এলেও 15 দিনের মাথাতে ফিরে গেলেন নিজের বাড়ি। রনিত এখন প্রায়ই সন্ধেবেলায় মায়ের কাছে এসে রাতের খাবার খেতে শুরু করে। যখন রনিত বন্দনা দেবীকে জানালো যে রশ্মি প্রেগনেন্ট, তখন সারা বাড়িতে যেন আনন্দের একটা ঢেউ খেলে গেল। বন্দনা দেবী বললেন, ওখানে
ছোট বৌমার দেখাশোনা করার কেউ নেই? তোমরা দুজন যদি চাও এখানে এসে থাকতে পারো। রনিত কোনো উত্তর দিতে পারল না। যখন সে বাড়ি ফিরে গেল, রশ্মিকে জিজ্ঞাসা করল, রশ্মি, আমরা কি আবার বাড়ি ফিরে যাব? রশ্মি বলল, রনিত কি বলছো? এমনভাবে গেলে কি আগের মতো আমাদের সম্মান থাকবে? আমি যেতে রাজি নই। বন্দনা দেবী আর শিল্পা জানতো রশ্মির অহংকার তাকে ফিরে আসতে দেবে না। তারা প্রতিদিন রনিতের হাত দিয়ে রশ্মির জন্য তার পছন্দের কিছু না কিছু পাঠাতে শুরু করে। রশ্মি আবার তার মাকে ফোন করে আসতে বলে। ফোনের ওপার থেকে ওর বৌদি জবার কথা শুনতে পায়। বৌদি তার শাশুড়িকে বলছে, মা, রশ্মি দিদি ভুল করছে। এমন অবস্থায় আপনি যদি ওর পাশে দাঁড়ান তাহলে ও কখনো নিজের ভুল বুঝবে না। রশ্মির মা বললেন, জবা, তুমি ঠিকই বলেছ। লোকজন বলবে মা ভালো সংস্কার দিতে পারেননি। সেই জন্য যখন রশ্মি তার মাকে ফোন করে ডাকে, রশ্মির মা আসতে পারবেন না বলে দিলেন। রশ্মির মুখটা একেবারে নিচু হয়ে গেল। বেশ কিছুদিন ধরে রশ্মির স্বাস্থ্যের অবনতি হয়। রনিত মাকে বলল, রশ্মি অসুস্থ। বন্দনা দেবীর সঙ্গে সঙ্গে বললেন, ছোট বৌমাকে নিয়ে এখানে এসো, আমরা তার পুরো খেয়াল রাখব। রনিত রশ্মিকে বলল, মা বলছিল কয়েকদিনের জন্য সেখানে গিয়ে বিশ্রাম নিতে। তুমি কি মনে করো আমি যাব? ওখানে গেলে আমাদের মুখ থাকবে? রনিত বলে, কিন্তু রশ্মি, মা পুরো দায়িত্ব নিতে রাজি। রনিতের অনেক বোঝানোর পর রশ্মি 15 দিনের জন্য বাড়িতে এসে থাকলো। সবাই খুব খুশি ছিল। বন্দনা দেবী এবং শিল্পা রশ্মির খুব যত্ন করত। রশ্মি অবাক হয়েছিল যে ওর এত ভুলের পরেও তারা ওর কতটা খেয়াল রাখছে। একদিন সে শিল্পাকে বলল, দিদিভাই ধন্যবাদ, তোমরা আমার জন্য এত কিছু করছো। শিল্পা বলল, আমরা যদি একে অপরের খেয়াল না রাখি তাহলে আর কে রাখবে? রশ্মি তার ভুল ভালোভাবেই বুঝতে পারছিল। 15 দিন পরে সে আবার তার বাড়ি ফিরে গেল। মাঝে মধ্যে প্রতি রবিবার রনি তার রশ্মি বন্দনা দেবীর কাছে আসতো। 9 মাসের পর রশ্মি একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। 15 দিনের জন্য রশ্মির মা মিনতি দেবী এসেছিলেন। মিনতি দেবী চলে যাওয়ার পরে বন্দনা দেবী আবার রশ্মিকে নিজের বাড়িতে ডেকে নিলেন, যেন তার যত্নে কোনো খামতি না হয়। ধীরে ধীরে রশ্মির মেয়ে 3 মাসের হয়ে গেল। একদিন রশ্মি বন্দনা দেবীকে বলল, মা, এখন আমি সামলাতে পারবো, আমাকে চলে যেতে হবে। বন্দনা দেবী বললেন, ছোট বৌমা, এই বাড়িটা তোমারই, তুমি এখানে থাকতে পারো, কখনোই লজ্জা পেও না। রশ্মি বলল, মা, আমি জানি। রশ্মি আর রনিত তখন আবার তাদের বাড়ি চলে যায়। এবার রশ্মির অফিস শুরু হয়ে যায়। রশ্মি যাওয়ার সময় রশ্মি বাচ্চাটিকে শ্বশুরবাড়িতে রেখে আসতো। বন্দনা আর শিল্পা রিঙ্কির পুরো যত্ন নিত। ধীরে ধীরে অনেক দায়িত্ব বন্দনা শিল্পার উপরই পড়ে গেল। একদিন রশ্মি অফিস থেকে সরাসরি তার মায়ের বাড়িতে এলো। সে কলিং বেল বাজাতে যাচ্ছে, তখন তার বৌদির গলা শোনা গেল। সে মাকে বলছে, ভুল তো রশ্মি দিদিরই, রিঙ্কির সমস্ত দায়িত্ব তো শিল্পা বৌদি আর আন্টির ওপরেই। রশ্মি দিদি তো রিঙ্কিকে ছেড়ে সকাল সকাল অফিসে চলে যায়। মা, তারা তো খুব ভালো মানুষ, দিদির এত খারাপ আচরণের পরেও সব কাজ করছে। নিজের মা আর বৌদির এই কথোপকথন শুনে রশ্মির হাত পা যেন ঠান্ডা হয়ে গেল। তার হাতে নিজে থেকেই দরজার কলিং বেল বাজাতে গিয়ে থেমে যায়। চলে আসে বাড়িতে। সেই রাতটাও একটু ঘুমোতে পারেনি। বারবার মা বৌদির কথাগুলো কানে বাজছিল। রশ্মি সকালে উঠে রনিতকে বলল, রনিত, আমাকে বাড়ি নিয়ে চলো এক্ষুনি। কি হয়েছে রশ্মি, তোমাকে এমন দেখাচ্ছে কেন? রনিত, প্লিজ কিছু প্রশ্ন করো না, আমাকে নিয়ে চলো। ঠিক আছে রশ্মি, চলো। রিঙ্কিকে কোলে তুলে রশ্মি রনিতের সাথে বেরিয়ে পড়ল। বাড়ি খুব কাছেই ছিল। বাড়িতে এসে রিঙ্কিকে শাশুড়ি মায়ের কোলে দিয়ে সে বলল, মা, এই নিন আপনার নাতনি, আমি রান্নাঘরে যাচ্ছি দিদিভাইকে সাহায্য করতে। বন্দনা দেবী বিস্মিত হয়ে শুনছিলেন আর দেখছিলেন। রশ্মি রান্নাঘরে গেল। শিল্পা তখন রান্না করছিল। রশ্মি বলল, দিদি সরো, আজ থেকে প্রতিদিন আমি তোমাকে গরম গরম খাবার বানিয়ে খাওয়াবো, যেভাবে তুমি সবাইকে খাওয়াও। আমি জানি সবাইকে গরম খাবার দিতে গিয়ে তোমার নিজের খাবার ঠান্ডা হয়ে যায়। শিল্পা রশ্মির দিকে তাকালো। তখন রশ্মির চোখ থেকে জল ঝরছিল, যার সঙ্গে তার সমস্ত অহংকার মিশে যাচ্ছিল। চোখে ছিল সেই ভালোবাসা যা এর আগে কখনো দেখা যায়নি। শিল্পা বলল, আমার ছোট বোন পাগলি, তুমি কেন কাঁদছো? আজ তো আমার রশ্মি বড় হয়ে গেছে, বুদ্ধিমতী হয়ে গেছে।
বলতে বলতে শিল্পা তাকে বুকে জড়িয়ে ধরে। রিঙ্কিকে কোলে নিয়ে বন্দনা দেবী রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। শিল্পা শাশুড়ি মাকে দেখতে পেয়ে বলল, দেখো মা, আমি তো বললাম রশ্মি এখন ছোট, ধীরে ধীরে সব বুঝে যাবে। আজ আমাদের রশ্মি বড় হয়ে গেছে মা, আর বুদ্ধিমতীও। রশ্মি বন্দনা দেবীর পা ছুঁয়ে বলল, মা, আমি ভুল করেছিলাম। এখন আমি বুঝেছি একা থাকা কত কঠিন। যদি পরিবারের সবাই একসাথে থাকে তাহলে সব কিছু সহজ মনে হয়। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমার নিজের কথা ভাবতে গিয়ে আমাদের কথাটা ভুলে গিয়েছিলাম। আজ যদি কেউ রিঙ্কিকে আমার থেকে দূরে করে দেয়, এই ভাবনাতেই আমার রক্ত হিম হয়ে যায়। আর আমি এমনই পাগল যে রনিতকে তোমাদের থেকে দূরে সরিয়ে নিয়েছে। আমার তো বিবেক জাগ্রত হলো আমার মা আর বৌদির কথা শুনে। বন্দনা দেবী বললেন, ছোট বৌমা, সত্যিই তোমার মায়ের মতো প্রতিটা মা যদি তার মেয়েকে সঠিক পথ দেখাতো, তাহলে কেউ রশ্মি হয়ে রনিতকে নিয়ে আলাদা হতো না, আর কেউ রনিত হয়ে তার মা বাবার থেকে বিচ্ছিন্ন হতো না। আজ আমাদের সমাজের ভাঙাগড়া পরিবারগুলোর মাঝে যদি প্রতিটা মা আর প্রতিটা মেয়ে একটু বুদ্ধিমত্তা, একটু ধৈর্য এবং একটু মানিয়ে নেওয়া শেখে, তাহলে আমাদের পরিবারগুলি ভাঙবে না, বরং আরও দৃঢ় হবে। এমন পরিবারে থাকা স্বর্গের অনুভূতির মতো কিছু কম হবে না। আজ আমাদের পরিবার সেই সুখটাই অনুভব করছে। নিরঞ্জনবাবু বললেন, আমি ভাবছি আমি কতটা ভাগ্যবান। ছেলেরা থাকতে আমাদের আর কী চিন্তা। এখন তো আমাদের দুজনকেই দাদু ঠাকুমা হয়ে আমাদের দুই নাতি নাতনির যত্ন নিতে হবে। বাকিটা তো আমার দুই মেয়েই সামলে নেবে। বন্দনা দেবী বলে ওঠেন, এখন আমি রান্নাঘর থেকে অবসর নিয়ে ঠাকুমার দায়িত্ব পালন করব। এখন তো আমাকে একজন নয়, দুজনকেই সামলাতে হবে। রশ্মি হতবাক হয়ে প্রশ্ন করল, মা, আপনি এটা কী বলছেন? বন্দনা দেবী বললেন, হ্যাঁ রশ্মি, তুমি এখন কাকি হতে চলেছ। রশ্মি আবার শিল্পাকে আলিঙ্গন করল। শিল্পা আর রশ্মি দুজনে বন্দনা দেবীর কাছে গিয়ে এমনভাবে তাকে জড়িয়ে ধরল যেন তিনিই ওদের মা। এই দৃশ্য দেখে সবাই খুশি ছিল, কিন্তু রনিতের খুশির কোনো শেষ ছিল না। সে যে আবার তার পরিবার ফিরে পেয়েছে। গল্পের সমাপ্তি এখানেই। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।